বাঙালি আলসে, বাঙালি ঘরকুনো, এ ধারণা অসঙ্গত, তা বারবার প্রমাণিত হয়েছে। সামাজিক উত্থান হোক, নবজাগরণের প্রথম পদক্ষেপ হোক, কিংবা দুঃসাহসিক অভিযান, বাঙালির উপস্থিতি সর্বত্র। এই রকমই একজন বাঙালি হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর জীবন জুড়ে বহু স্থান ঘুরে বেরিয়েছেন, বাস্তবিক সমাজকে প্রত্যক্ষ করেছেন এবং তা তার সাহিত্যকর্মে বাঁচিয়ে রেখেছেন। অসীম জিজ্ঞাসা, পরিচিত পরিবেশ থেকে বেরিয়ে অনিশ্চিত ভবিষ্যতের পথে যাত্রা, দুঃসাহসিক অভিযান, সব কিছুই রূপ পেয়েছে তাঁর সাহিত্যে। সে পথের পাঁচালীর অপু হোক বা চাঁদের পাহাড়ের শঙ্কর, এই নদী জঙ্গলের বাংলাদেশে প্রত্যেক বাঙালি আরণ্যক হয়ে উঠতে চেয়েছে কখনো না কখনো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট সেই রকমই একজন আরণ্যক বাঙালি হলেন সুশীল। বিভূতিভূষণের হীরে মানিক চলে উপন্যাসে সুশীল হলো সেই বাঙালি যুবক যে পরম্পরাক্রমে চলে আসা ব্যবস্থা ভেঙে বেরিয়ে পড়েছে রহস্যে ঘেরা এক অভিযানে। তার সাথে কি হলো এই অভিযানে? আজ সেই গল্পেরই চতুর্থ পর্ব। আগের পর্বগুলি শোনার জন্য অবশ্যই ক্লিক করুন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে। জামাতুল্লাহ হালে ছিল। ডাইনে সজোরে হাল মারতেই কান ঘেঁষে কতকগুলো বজবজে সমুদ্রের ফেনা ঘুরতে ঘুরতে ঝড়ের বেগে বেরিয়ে গেল। ফেনাগুলোর মাঝে কালো রঙের কি একটা টানা রেখা যেন ফেনারাশিকে দুভাগে চিরে দিয়েছে। ডুবো পাহাড়। ঝড়ের শব্দে কে কি বলে শোনা যায় না, তবুও সুশীল শুনলে চীনা কাপ্তেন চিৎকার করছে, খুব বাঁচা গিয়েছে, আর একটু হলেই সব শেষ হতো আমাদের। ইয়ার হোসেন ও সুশীল বাইরে এক চমক দেখতে পেলে জলের মধ্যে মরণ ফাঁদ পাতাই বটে, সাক্ষাৎ মরণের ফাঁদ। জামাতুল্লাহ দাঁত মুখ খিচিয়ে হাল ধরে আছে। একটু আলগা হলেই এই ভীষণ জায়গায় জাঙ্ক পাঞ্চাল হয়ে ধাক্কা মারবে গিয়ে বাঁ দিকে ডুবো পাহাড়ে। খানিকটা পরে জামাতুল্লাহর চোখ বড় বড় হয়ে উঠল ভয়ে। এ কি, দুদিকেই যে ডুবো পাহাড়, ডাইনে আর বাঁয়ে। চীনা কাপ্তেনকে হেঁকে বললে, কোথা দিয়ে চালাচ্ছ গাধার বাচ্চা? পাহাড়ের চূড়ো দিয়ে যে, মারবে এবারে। ঝড়ের তুফানের মধ্যে চীনা কাপ্তেনের কথাগুলো অট্টহাসির মতো শোনা গেল। কি যে সে বললে জামাতুল্লাহ বুঝতে পারল না, কিন্তু যারই ভুল হোক, জাহাজ বাঁচাতে হবে। সে সামনে পিছনে চেয়ে দেখলে পাহাড়ের কালো রেখা অতিশয় শুশুকের শিরদাঁড়ার মতো জলের ওপর স্পষ্ট জেগে। মাস্তুলের দিকে চেয়ে দেখলে চীনা সারেং সব পাল গুটিয়ে ফেলেছে। কেবল মাঝের বড় মাস্তুলে 16 ফুট চওড়া বড় পালখানা ঝড়ের মুখে ছিঁড়ে ফালি ফালি হয়ে অসংখ্য সাদা নিশানের মতো উঠছে। সে দেখলে নিশানগুলোর জন্যে জাহাজখানা এদিকে ওদিকে হেলছে ঘুরছে। চক্ষের নিমেষে সে কোমর থেকে ছুরি বার করে পালের মোটা শনের কাছে কাটতে লাগলো। একবার করে খানিকটা কাটে, আবার ছুটে গিয়ে হাল টিপে ধরে। অমানুষিক সাহস ও দৃঢ়তা এবং ক্ষিপ্রতার সঙ্গে 5-6 মিনিটের মধ্যে সে অত বড় মোটা রশিটা কেটে ফেলতেই দড়ি দড়া ঢিলে পড়ে পাল সরাং করে অনেকখানি নেমে এলো। চীনে সারেং চিৎকার করে বললে, কে রশি কাটলে? আমি। খুব ভালো কাজ করেছো, এবার সামলাও ঠেলা। যদি জানো না কিছু, তবে সবটাতে সর্দারি করতে আসো কেন? চীনা সারেং মিথ্যে বলেনি। জামাতুল্লাহ সভায় দেখলে পালে ঢিলে পড়াতে জাঙ্ক এবার জগদ্দল পাথরের মতো ভারী হয়ে পড়েছে যেন। পিছন থেকে বাতাস ঠেলা মেরেও তাকে নড়াতে পারছে না। সুতরাং দুদিকের মরণ ফাঁদকে অতিক্রম করে বাহির সমুদ্রে পড়তে এর অনেক সময় লেগে যাবে। ইতিমধ্যে বাতাস দিক পরিবর্তন করলেই বিষম বিপদ। ইয়ার হোসেন পাকা লোক, সে বুঝেছিল কিছু একটা গোলমাল ঘটেছে। মাথা বার করে বললে, কি হলো আবার? জাঙ্ক নড়ে না যে?
চীনা সারেং বললে, নড়বে কি স্যার? নড়বার পথ কি আর রেখেছে জামাতুল্লাহ? এবার বাঁচাতে পারলাম না বোধহয়। কিন্তু সুখের বিষয়, আধ ঘন্টার মধ্যে ভয় কেটে গেল। বাতাস পিছন হতেই বয়ে চলল একটানা, এবং আধ ঘন্টার মধ্যে জাংকে ডুবো পাহাড়ের ফাঁদ পার করে বাহির সমুদ্রে তাড়িয়ে দিলে। জামাতুল্লাহ স্বস্তির নিঃশ্বাস ফেলল। চীনা সারেং টিটকিরি দিয়ে বললে, বাঁচলে সবাই আজ নিতান্ত বরাতের জোরে, তোমার হাতের গুণে নয়, মনে রেখো। সমুদ্র শান্ত, জ্যোৎস্না উঠেছে। সুশীলদের দল খোলের ঢাকনি খুলে ডেকের উপর এসে দাঁড়ালো। হঠাৎ জ্যোৎস্নার মধ্যে কি একটা বিরাট কালো জিনিস দেখা গেল। জল থেকে উঁচু হয়ে আছে মাথা তুলে। ইয়ার হোসেন বললে, কি ওটা? সুশীলও জিনিসটা প্রথমে দেখতে পেলে না, তারপর দেখে বিস্মিত হলো। অস্পষ্ট কুয়াশা মাখা জ্যোৎস্না আলোকে কিছু ভালো করে দেখা যায় না, তবুও একটা প্রকাণ্ড কৃষ্ণকায় দৈত্যের মতো আকাশের গায়ে কি ওটা জল থেকে মাথা তুলে দাঁড়িয়ে আছে। সনত সেদিকে চেয়ে অবাক হয়ে গেল। একমাত্র জামাতুল্লাহ দু চোখ বিস্ফারিত করে জিনিসটার দিকে চেয়েছিল। ইয়ার হোসেন কথার উত্তর না পেয়ে কি একটা বলতে যাচ্ছিল। জামাতুল্লাহ তাকে হাতের ইঙ্গিতে থামিয়ে দিয়ে ডেকের সম্মুখভাগে এগিয়ে এসে কালো জিনিসটা ভালো করে দেখতে লাগলো। চীনা সারেং টিটকিরি দেওয়ার সুরে বললে, দেখছ কি? ওটা ডুবো পাহাড়। বুড়ো বয়সে চোখে ভালো দেখতে পাইনি, তবুও বলছি। সুশীল বললে, জলের উপর জেগে রয়েছে যে, ডুবো পাহাড় কি করে হলো? চীনা সারেং বললে, ও পাহাড়ের চূড়োটা মাত্র জেগে আছে জলের উপর স্যার, প্রকাণ্ড ডুবো পাহাড় ওটা। জামাতুল্লাহ এইবার সুশীলকে এক ধারে ডেকে নিয়ে গিয়ে ফিসফিস করে বললে, সারেং ঠিক বলেছে, এতক্ষণ পরে আমি চিনেছি, এই সেই পাহাড় বাবুজি, এই পাহাড়ে ধাক্কা খেয়ে। সুশীল অবিশ্বাসের সুরে বললে, চিনলে কি করে? আমি এতক্ষণ তাই চেয়ে দেখছিলাম, এবার আমার কোনো সন্দেহ নেই, এই ডুবো পাহাড়ের এক জায়গায় দক্ষিণ কোণে একটা শুয়োরের মুখের মতো ছুঁচলো গড়ন দেখছেন কি? আসুন আমি দেখাচ্ছি। এতকাল আমার মনে ছিল না, কিন্তু এবারে দেখেই মনে পড়েছে। ইয়ার হোসেনকে বলি, কিন্তু ওই হলদে মুখো চীনাটাকে কিছু বলবেন না বাবুজি, ওটাকে আমার ঠিক বিশ্বাস হয় না। আপনি বলুন হোসেন সাহেবকে। যদি ওই সেই ডুবো পাহাড়টা হয় তবে তো ওখান থেকে জমি দেখা যাবে। আর সেই সাদা পাথরের পাহাড়টা, সে হলো 3 রশি 4 রশি তফাতে বাবুজি। চাঁদনি রাতে সাদা পাথরের পাহাড় অত দূর থেকে ভালো দেখা যাবে না, সকাল হোক। চীনা সারেং চিৎকার করে বলল, হাল সামলাবে না গল্প করে সময় কাটাবে? ডুবো পাহাড় সামনে, সে খেয়াল আছে? জামাতুল্লাহ বিরক্ত হয়ে বললে, আহ, হলদে মুখো ভূতটা বড্ড জ্বালালে দেখছি। দাঁড়ান বাবুজি, আপনি হোসেন সাহেবকে বলুন, আমি দেখি ওদিকে ও কি বলে। সুশীল হাসতে হাসতে বললে, তুমি যাই বলো, ও কিন্তু খুব পাকা জাহাজি। এসব অঞ্চল দেখছি ওর নখদর্পণে, ওস্তাদ জাহাজি, এ বিষয়ে ভুল নেই। কিছু পরে চীনা সারেং তার নাবিকগিরির সুদক্ষতার এমন একটি প্রমাণ দিলে যাতে জামাতুল্লাহকে পর্যন্ত তারিফ করতে হলো। জামাতুল্লাহর হাল পরিচালনায় জাঙ্ক যখন ডুবো পাহাড়ের একদিক দিয়ে যাবার চেষ্টা করছে, তখন চীনা সারেং হুকুম দিলে, সামনে এগো, পাশ কাটাবার চেষ্টা করছো কেন? সামনে এগিয়ে ধাক্কা খাবে নাকি? এই বিদ্যে নিয়ে মাঝিগিরি করতে এসেছ সুলুসিতে? নিজের দেশে নদী খালে ডোঙা চালাও গে যাও গিয়ে। ওই পাহাড়ের দুপাশের ভীষণ চাপা স্রোতের মুখে পড়ে পাহাড়ের গায়ে সজোরে ধাক্কা মারবে, সে খেয়াল আছে? তোমার হালের সাধ্যি হবে না সে স্রোতের বেগ সামলানো। দেখছো না জল কিরকম ঘুরছে? জামাতুল্লাহ তখন ইতস্তত করছে দেখে চীনা সারেং হেঁকে বললে, জামাতুল্লাহ এবার সবাইকে মারবে স্যার, ওকে বুঝিয়ে বলুন। একবার ওর থেকে ভগবান বাঁচিয়ে দিয়েছেন, এবার বোধহয় আর রক্ষে হয় না।
সুশীল আর ইয়ার হোসেন জামাতুল্লাহকে বললে, ও যা বলছে তাই করো না জামাতুল্লাহ। ও কি বলছে তা আপনারা খেয়াল করছেন না? ও বলছে ওই ডুবো পাহাড়ের দিকে সোজাসুজি হাল চালাতে, মরবো তো তাহলে। চীনা সারেং জামাতুল্লাহর কথা শুনতে পেয়ে বললে, চালিয়ে দেখোই না কি করি। মরণেরও তো ভয় করলে মাল্লাগিরি করা চলে না সাহেব। জামাতুল্লাহ চোখ পাকিয়ে বললে, হুঁশিয়ার, আমি আর যাই হই মরণের ভয় করি তা তুমি বলতে পারবে না হলদে মুখো বাঁদর। সুশীল ধমক দিয়ে বললে, ও কি হচ্ছে জামাতুল্লাহ, এ সময় ঝগড়া বিবাদ করে লাভ কি? সারেং যা বলছে তাই করো। জামাতুল্লাহ হাতের চাকা ঘোরাতেই জাঙ্ক পাহাড়ের একেবারে 20 গজের মধ্যে পড়ল, ঠিক একেবারে সামনাসামনি। সবাই দুরু দুরু বক্ষে চেয়ে আছে, সামনে নিশ্চিত মৃত্যুর ঘাঁটি। এ থেকে কি করে চীনা জাং বাঁচবে কেউ বুঝছে না। দেখতে দেখতে 20 গজের ব্যবধান ঘুচে গেল 10 গজ। আর বুঝি জাঙ্ক রক্ষা হয় না। মতলব কি চীনাটার? সবাই বিস্ফারিত চক্ষে চেয়ে আছে, বুকের ভেতর ঢেঁকির পার পড়ছে সবারই। হঠাৎ সারেং ক্ষিপ্রহস্তে প্রকাণ্ড একটা জাহাজি কাছি সুকৌশলে সামনের দিকে অব্যর্থ লক্ষ্যে ছুঁড়ে দিয়ে বললে, ডাইনে হাল মারো। সঙ্গে সঙ্গে একটা আশ্চর্য কাণ্ড ঘটে গেল, যা ইয়ার হোসেন ও জামাতুল্লাহ তাদের জাহাজি মাল্লা জীবনের অভিজ্ঞতায় কখনো দেখেনি। জাহাজ ডান দিকে ঘুরে পাহাড়ের গুঁড়িটা পেরিয়ে যেতেই সারেংয়ের কাছে গিয়ে পাহাড়ের সরু অংশটি জড়িয়ে ধরল এবং পেছন দিক দিয়ে ঘড়ঘড় করে নোঙর পড়ার শব্দে সবাই বুঝল বড় সি অ্যাঙ্কর, অর্থাৎ সমুদ্রের মধ্যে ফেলার বড় নোঙর তার সুদৃঢ় আকশির মুখ দিয়ে সমুদ্রের তলায় পাথর ও মাটি আঁকড়ে ধরলেই জাহাজের অগ্রগতি বাধাপ্রাপ্ত হবে। বো করে অত বড় জাংখানা ডিঙি নৌকার মতো ঘুরে গেল আর পরক্ষণেই স্থির অচল হয়ে দাঁড়িয়ে গেল পাহাড় আর 3-4 গজের মধ্যে। জাঙ্ক আর পাহাড়ের মধ্যে কেবল এক ফালি সরু সাগর জল, একটা বড় হাঙর তার মধ্যে কষ্টে সাঁতার দিতে পারে। ইয়ার হোসেন বলে উঠল, সাবাস সারেং। সুশীল ও সনদ নিঃশ্বাস ফেলে বললে, খুব বাঁচিয়েছ বটে। জামাতুল্লাহ চুপ করে রইল। চীনা সারেং হলদে দাঁত বার করে হাসতে হাসতে বললে, বিদেশি লোক এখানে জাহাজ চালাতে পারে না স্যার। জামাতুল্লাহ মাল্লাগিরি যা জানে তা খাটে চাঁটগাঁয়ের বন্দরে, এসব সে জায়গা নয়। এখানে জাহাজ চালাতে হলে পেটে বিদ্যে চাই অনেকখানি। ইয়ার হোসেন বললে, এখন আর কি করা যাবে বলো, জাহাজ তো আটকে গেল। সারেং ওদের অভয় দিয়ে বললে, জাঙ্ক আটকায়নি, জোয়ার এলেই সকালে জাঙ্ক ছাড়া নিরাপদ। সকলে দুরু দুরু বক্ষে সকালের প্রতীক্ষায় রইল। সুশীল আর জামাতুল্লাহ ভালো করে ঘুমুতেই পারল না। খুব ভোরে উঠে জামাতুল্লাহকে বিছানা থেকে উঠিয়ে সুশীল বললে, এসো চেয়ে দেখো, চলো বাইরে। জামাতুল্লাহ বাইরে এসে আনন্দে উৎফুল্ল হয়ে বললে, ওই সেই সাদা পাহাড় আর সেই দ্বীপ। আমি কাল রাত্রে দেখেই বুঝেছিলাম বাবুজি, কাউকে বলিনি। কেন? কি জানি বাবুজি, চীনা সারেংটা আর ওই হোসেন সাহেবকে আমার তেমন যেন বিশ্বাস হয় না। খোদার দিব্যি বলছি, ওদের সামনে মুখ খোলে না আমার। হোসেন সাহেব আস্ত গুন্ডা লোক, বাধ্য হয়ে ওর সাহায্য নিতে হয়েছে, কিন্তু সিঙ্গাপুরে ওর নাম শুনে সবাই ভয় পায়। সে কথা আর এখন ভেবে লাভ কি বলো, ওদের নিয়েই কাজ করতে হবে যখন। ইয়ার হোসেনকে বলি কথাটা। ইয়ার হোসেন সব শুনে জামাতুল্লাহকে ডেকে বললে, কোনো সন্দেহ নেই তোমার, এই দ্বীপ ঠিক? ঠিক। আমরা কিন্তু জাঙ্ক ছেড়ে দেবো, ঠিক করে দেখো এখনো। সুশীল ও জামাতুল্লাহ আশ্চর্য হয়ে বললে, জাঙ্ক ছেড়ে দেবেন কেন? আমি ওদের অন্য একটা গল্প বলেছি,
আমি বলেছি জঙ্গলে মাঠের ইজারা নিয়েছি ডাচ গভর্নমেন্টের কাছে। এখানে আমরা এখন থাকবো কিছুদিন। ওদের বলতে চাইনি, চীনেরা লোক বড় ভালো না। দুপুরের পর জালি বোটে জিনিসপত্র ও দুটি ছোট তাঁবু সমেত ওদের সকলকে অদূরবর্তী দ্বীপের শিলাবৃত্ত তীরভূমিতে নামিয়ে জাঙ্কের সারেন তার ভাড়া চুকিয়ে নিয়ে চলে গেল। সুশীল ইয়ার হোসেনকে বললে, ডাচ ইস্ট ইন্ডিজের দ্বীপ তো, ডাচ গভর্নমেন্টের কোনো অনুমতি নেওয়া উচিত ছিল। কিন্তু সেসব বড় হাঙ্গামা, ডাচ গভর্নমেন্টের কাছে কৈফিয়ত দিতে দিতে জান যাবে। তাহলে কেন যাচ্ছি আমরা? ও দ্বীপে কতদিন আমরা থাকবো? হয়তো আমাদের সঙ্গে পুলিশ পাহারা থাকতো, সব মাটি হতো। জামাতুল্লাহ মাটিতে নেমে কেমন যেন স্বপ্নমুগ্ধের মতো চারিদিকে চেয়ে দেখতে লাগলো। এতকাল পরে সে যে এখানে আসবে তা মেটেবুরুজের মাল্লাপাড়ার হোটেলে শানকিতে ভাত খেতে খেতে কখনো কি সে ভেবেছিল? সে ভেবেছিল তার দুঃসাহসের জীবন শেষ হয়ে গিয়েছে। সেই বিম্হমুনির দ্বীপ আবার। সুশীল ভাবছিল, কি অদ্ভুত যোগাযোগ! বাংলাদেশের পাড়াগাঁয়ের জমিদারের ছেলে সে, চিরকাল বসেই খাবে পায়ের ওপর পা দিয়ে, নির্বিঘ্নে জমি জমার খাজনা শোধ, দুপুরে লম্বা ঘুম দেবে, বিকেলে দুপুরে মাছ ধরবে, সন্ধ্যায় বৈঠকখানার পৈতৃক তাকিয়া হেলান দিয়ে তাস দাবা খেলবে, রাত্রে পিঠে পায়েস খেয়ে আবার ঘুম দেবে। এই সনাতন জীবনযাত্রা প্রণালীর কোনো ব্যতিক্রম হয়নি তার পিতৃ পিতামহের বেলায়। তার বেলাতেও সে ধারা অক্ষুণ্ণই থাকত, যদি দৈবক্রমে সেদিন গড়ের মাঠে জামাতুল্লাহ খালাসি তার কাছে ম্যাচিস চাইতে না আসত। কত সামান্য ঘটনা থেকে যে জীবনের কত বৃহৎ ও গুরুতর পরিবর্তন শুরু হয়। সুশীল ও সনদ দ্বীপের সৌন্দর্যে মুগ্ধ হয়ে গিয়েছিল। এ ধরনের ঘন বনানী এ পর্যন্ত তারা কোথাও দেখেনি। রীতিমতো ট্রপিক্যাল অরণ্য যাকে বলে, তা এতদিন সুশীল ছবিতেই দেখে এসেছে এবং ইংরেজি ভ্রমণের বইয়ে তার বর্ণনাই পড়ে এসেছে। এতকাল পরে তা সে দেখল। জলের ধার থেকেই অপরিচিত গাছপালার নিবিড় বন আরম্ভ হয়েছে। বনস্পতি মাতার বড় বড় গাছের গায়ে অর্কিডের ফুলগুলি সুগন্ধে বাতাস মাতিয়েছে। মোটা মোটা লতা দুলছে এ গাছ থেকে ও গাছে। কত রঙের প্রজাপতি উঠছে। সামনের সুনীল সমুদ্র প্রস্তরাকীর্ণ তীরভূমিতে এসে সজোরে ধাক্কা মারছে। একেবারে ঘোলা জলরাশি থই থই করছে। দক্ষিণ মেরু পর্যন্ত একটা ব্রেক ওয়াটার নেই কোথাও। যদি কেউ জলে পড়ে তবে হাঙরের আহার্য হবে এ জানা কথা। এসব সমুদ্রে হাঙরের উপদ্রব অত্যন্ত বেশি, সুশীল আগেই শুনেছে। বনের মধ্যে অনেক জায়গায় এখনো অন্ধকার কাটেনি, কারণ প্রভাতের রৌদ্র তার মধ্যে এখনো অনেক জায়গাতেই ঢোকেনি। দুপুরেও ঢোকে কিনা সন্দেহ। ইয়ার হোসেন দেখে শুনে বললে, এ যে ভীষণ জঙ্গল দেখছি। জামাতুল্লাহ বললে, আগে যেমন দেখেছিলাম তার চেয়েও যেন জঙ্গল বেশি হয়েছে। সুশীল জানতে চাইলে এ দ্বীপে লোক আছে কিনা। ইয়ার হোসেন বললে, ম্যাপে তো কিছু দেয় না, এ দ্বীপের কিছুই দেখিনি ম্যাপে। কি জামাতুল্লাহ, তুমি কি দেখেছিলে? কোথাও কিছু নেই। বেশ ভালো জানো, আমার যাওয়ার পথে অন্তত তো কিছু দেখিনি। এখান থেকে তোমার শ্রীনগর কত দূর হবে আন্দাজ? 3-4 দিনের পথ। এত কেন হবে? এ দ্বীপের প্রস্থ তো খুব বেশি হবার কথা নয়। সুশীল বললে, কত বলে আন্দাজ করছেন মিস্টার হোসেন? 30 মাইলের মধ্যে। তবে একটা কথা, এই জঙ্গল ঠেলে যাওয়ার পথ এগোবে না বেশি। অনেক জায়গায় পথ কেটে করে নিয়ে তবে এগোতে হবে। 3 দিন লাগা বিচিত্র নয়। সেদিন তাঁবু খাটিয়ে দুপুরে বিশ্রাম করে বিকেলের দিকে দ্বীপের মধ্যে ঢোকবার জন্যে ইয়ার হোসেন সবাইকে তৈরি হতে বললে।
মালয় কুলি ওরা এনেছিল 7 জন জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়ার জন্য। এরা সবাই ইয়ার হোসেনের হাতের লোক এবং মুসলমান ধর্মাবলম্বী। এদের গতিক বড় সুবিধের বলে মনে হয়নি সুশীলের ও সনতের গোড়া থেকেই। দেখে মনে হয় সিঙ্গাপুরে এরা চুরি ডাকাতি ও রাহাজানি করে চালিয়েছে এতদিন। যেমন দুশ্মনের মতো চেহারা, তেমনই ধূর্ত দৃষ্টি এদের চোখে। ইয়ার হোসেনের কথায় এরা ওঠে বসে। জামাতুল্লাহ এদের বিশ্বাস করতো না, কিন্তু উপায় কি? ইয়ার হোসেনকে যখন দলে নিতে হয়েছে তখন এদের রাখতে হবে। 2 দিন সমুদ্রের ধারে তাঁবু ফেলে থাকবার পরে সকলে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল। সুশীল সনদ এমন জঙ্গল কখনো দেখেনি। গাছপালা যে এত সবুজ, এত নিবিড়, এত অফুরন্ত হতে পারে, বাংলাদেশের ছেলে হয়েও এরা এ জিনিসটা এই প্রথম দেখলে। ভীষণ জঙ্গলের মধ্যে মাঝে মাঝে একটা ছোট্ট নদী বা খাঁড়ি, তার দুপাশে যেন গাছপালা ও বনঝোপের সবুজ পর্বত, কত অদ্ভুত ও বিচিত্র ফুল। একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঝোপঝাড়ের মধ্য দিয়ে বন কাটতে কাটতে ওরা মোটে মাইল 3 এগিয়ে যেতে সক্ষম হলো। সন্ধ্যার দিকে ইয়ার হোসেন বললে, এখানে আজ তাঁবু ফেলা যাক। কিন্তু তাঁবু ফেলবে কোথায়? সুশীল চারিদিকে চেয়ে দেখলে ভয়ানক ঘন জঙ্গলের মধ্যে বড় বড় দোলানো লতায় লতায় ভিজে স্যাঁতস্যাঁতে মাটির উপর রাত্রিবাস করতে হবে। আজ সারাদিনের অভিজ্ঞতায় এরা দেখেছে এখানকার জঙ্গলে 3 রকম জীব বাস করে, যে 3টি মানুষের শত্রু। প্রথম, বড় বড় রক্তশোষক জোঁক, দ্বিতীয় বিষধর সাপ, আর তৃতীয় মৌমাছি। এই 3টি শত্রুর কোনোটাই কম নয়। যে কোনোটার আক্রমণ মানুষের জীবন বিপন্ন হওয়ার পক্ষে যথেষ্ট। কোনো রকমে তাঁবু খাটানো হলো। ঘুমের মধ্যে কখন ঝমঝম করে বৃষ্টি নামলো। ট্রপিক্যাল অরণ্যের এ অঞ্চলে বৃষ্টি লেগেই আছে, এমন দিন নেই যে বৃষ্টি হয় না। ঘুমের মধ্যে সুশীল দেখলে তাঁবুর ফাঁক দিয়ে কখন বৃষ্টির জলের ধারা গড়িয়ে এসে ওদের বিছানা ভিজিয়ে দিয়েছে। বাইরে বৃষ্টির বিরাম নেই। হঠাৎ চারিদিক কাঁপিয়ে কোথায় এক গুরুগম্ভীর নিনাদ শোনা গেল। সমগ্র অরণ্য যেন কেঁপে উঠল। সনদ চমকে উঠে বলল, কে ডাকে দাদা? অন্য তাঁবু থেকে ইয়ার হোসেন বলে উঠল, ও কিসের ডাক? কেউ কিছু জানে না, না জামাতুল্লাহ না ইয়ার হোসেন। কেবল ইয়ার হোসেনের জনৈক অনুচর বললে, ওটা বুনো হাতির ডাক স্যার। আরেকজন অনুচর প্রতিবাদ করে বললে, ওটা গন্ডারের ডাক। কিছুমাত্র মীমাংসা হলো না এবং আবার সেই ডাক। সঙ্গে সঙ্গে অন্য এক জানোয়ারের ভীষণ গর্জন। সেটা শুনে অবশ্য সকলেই বুঝতে পারলে বাঘের গর্জন। এরই ফাঁকে আবার বনমোরগও ডেকে উঠল, সময়ে সময়ে একপাল বন্য কুকুরের ডাকও। সনদ পড়লে, ও দাদা, এ যে ঘুমোতে দেয় না দেখছি। সুশীল উত্তর দিলে, কানে আঙুল দিয়ে থাকো। ইয়ার হোসেন বললে, রাইফেল নিয়ে বসে থাকতে হবে, কেউ ঘুমিও না। কিন্তু নিতান্ত প্রথম দিন বলে এদের ভয় ছিল বেশি। 2-1 দিনের মধ্যে জন্তু জানোয়ারের আওয়াজ গা সওয়া হয়ে গেল। নিবিড় ট্রপিক্যাল জঙ্গলের মধ্যে প্রতি রাত্রেই নানা বন্য জন্তু জানোয়ারের বিচিত্র আওয়াজ। আওয়াজ যা করে তাঁবুর আশেপাশেই করে, কিন্তু তাঁবুর লোককে আক্রমণ করে না। সুশীল 2 দিন ঘুমোতে পারেনি, কিন্তু 3 রাত্রির পরে সে বেশ স্বচ্ছন্দে ঘুমোতে পারল। জঙ্গলের কুল কিনারা নেই। ওরা 5 দিন ধরে জঙ্গলের মধ্যে ঘুরেও কোনো কিছুই দেখতে পেলে না সেখানে, ওই বন আর বন। সূর্যের আলো না দেখে সুশীল তো হাঁপিয়ে উঠল। এ জঙ্গলে সূর্যের আলো আদেও পড়ে না। আগে দেশে থাকতে সে 2-1খানা ভ্রমণের বইতে পড়েছিল যে মেক্সিকোতে, মালয়ে, আফ্রিকায় এমন ধরনের বন আছে যেখানে কখনো সূর্যালোক প্রবেশ করে না। কথাটা আলংকারিকের অত্যুক্তি হিসাবেই সে ধরে নিয়েছিল। আজ সে সত্যই প্রত্যক্ষ করলে এমন বন, যা চির অন্ধকারে আচ্ছন্ন। পরন্ত বেলায় কেবল সুউচ্চ বনস্পতি রাজির শীর্ষদেশ
অস্তমান সূর্যের রাঙা আলোয় রঞ্জিত হয় মাত্র। কচ্চিৎ নিবিড় লতাঝোপের ফাঁক দিয়ে সূর্যের আলো, চাঁদের আলো সামান্য পড়ে মাত্র, নতুবা সকল সময়ে গোধূলি দিনমানে। চিরগোধূলির জগৎ এটা যেন। একদিন সনৎ পড়ে গেল বিপদে। তাঁবু থেকে বন্দুক হাতে শিকার করতে বার হয়ে সে একটা গাছের ডালে এক ভীষণ অজগর সাপ দেখে সেটাকে গুলি করলে। সাপটা দুলতে দুলতে গাছের ডাল থেকে পাক ছাড়িয়ে ঝুপ করে এক বোঝা মোটা দড়াদড়ির মতো নিচে পড়ে গেল। সনৎ সেটার কাছে গিয়ে দেখলে অজগরের মাথাটা গুলির ঘায়ে একেবারে গুঁড়িয়ে গিয়েছে, কিন্তু তার ল্যাজটা হঠাৎ এসে সনতের পা দুখানা জড়িয়ে ধরে শক্ত কাঠ হয়ে গেল। সরীসৃপের হিমশীতল স্পর্শ সনতের স্নায়ুলোক যেন অবশ করে দিল। নিজের পা দুখানাকে সে আর মোটেই নাড়তে পারলে না। হাত দুটোকে যখন কষ্টে নাড়ালে তখন লোহার শেকলের মতো নাক পাশের শক্ত বাঁধনে তার পদদ্বয় গতিশক্তিহীন। অজগর তো মরে কাঠ হয়ে গেল, কিন্তু সনৎ চেষ্টা করেও কিছুতেই নাক পাশ থেকে পা ছাড়াতে পারলে না। পা যেন ক্রমশ অবশ হয়ে আসছে। এমনকি সনতের মনে হলো আর কিছুক্ষণ এ অবস্থায় থাকলে সে চলৎশক্তি চিরদিনের মতো হারাবে। এদিকে বিপদের উপর বিপদ, বেলা ক্রমশ পড়ে আসছে। এরই মধ্যে গোধূলি নিয়ে যেন সন্ধ্যার অন্ধকার নেমে আসছে বনে। কিছুক্ষণ পরে দিক ঠিক করে তাঁবুতে প্রত্যাবর্তন অসম্ভব হয়ে পড়বে। আরও কিছু সময় কাটল। শেয়ালের দল বনের মধ্যে ডেকে উঠল। একটু পরেই বন্য হস্তির বৃংহতি অরণ্যভূমি কাঁপিয়ে তুলবে, হায়নার অট্টহাসিতে বুকের রক্ত শুকিয়ে দেবে। সনৎ সবই বুঝেছে, কিন্তু কোনো উপায় নেই। বন্দুকটার আওয়াজ করলে তাঁবুর লোকেদের তার সন্ধান দেওয়া চলতো বটে, কিন্তু বন্দুকে গুলি নেই। শেষ দুটো টোটা অজগরের দিকে সে ছুঁড়েছে। তিমিরময়ী রাত্রি নামল। অসহায় অবস্থায় চুপ করে কাত হয়ে পড়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। প্রথমটা তার মনে খুব ভয় হয়, কিন্তু মরিয়ার সাহসে সাহসী হয়ে শেষ পর্যন্ত সে চুপ করে শুয়েই রইল। মৃত অজগরটাকে অন্ধকারে আর দেখা যায় না, কিন্তু তার হিমশীতল আলিঙ্গন প্রতি মুহূর্তে সনৎকে স্মরণ করিয়ে দিতে লাগলো যে প্রাণের বদলে সে প্রাণই নিতে চায়। এইভাবে সারা রাত কাটলে বোধহয় সনৎ সে যাত্রা ফিরত না। কিন্তু অনেক রাত্রে হঠাৎ সনতের তন্দ্রা গেল ছুটে। অনেক লোক আলো নিয়ে এসে ডাকাডাকি করছে। ইয়ার হোসেনের গলা শোনা গেল, হ্যালো মিস্টার রায়। সনতের সর্বশরীর ঠান্ডায় অবশ হয়ে গিয়েছিল। সে গলা দিয়ে স্বর উচ্চারণ করতে পারলে না, কিন্তু ইয়ার হোসেনের টর্চের আলো এসে পড়ল ওর উপরে। সবাই এসে ওকে ঘিরে দাঁড়ালো। পাশের মৃত অজগর থেকে ওরা ভেবেছিল সর্পের বেষ্টনে সনত প্রাণ হারিয়েছে। তারপর ওকে হাত নাড়তে দেখে বুঝলে ও মরেনি। তাঁবুতে নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করতে সনত চাঙ্গা হয়ে উঠল। ইয়ার হোসেন সেদিন ওদের ডেকে পরামর্শ করতে বসল। জামাতুল্লাহকে বললে, কই তোমার সে মন্দিরের বা শহরের ধ্বংসাবশেষ তো দেখি নে কোনো দিকে। জামাতুল্লাহ বললে, আমি তো আর মেপে রাখিনি মশাই যে কপা গেলে শহর পাওয়া যাবে, সবাই মিলে খুঁজে দেখতে হবে। সুশীল একটা নকশা দেখিয়ে বললে, এ কদিনে যতটা এসেছি জঙ্গলের খসড়া ম্যাপ তৈরি করে রেখেছি। এই দেখে আমরা যে পথে এসেছি দেখতে হবে, সে পথে আর যাব না। আবার ওদের দল বেরিয়ে পড়ল। দুদিন পরে সমুদ্র কল্লোল শুনে বনঝোপের আড়াল থেকে বার হয়ে ওরা দেখলে সামনেই বিরাট সমুদ্র। সনৎ চিৎকার করে বলে উঠল, আলাট্টা আলাট্টা। সুশীল বললে, তোমার এ চিৎকার সাজে না সনৎ। তুমি জেনোফানের বর্ণিত গ্রিক সৈন্য নও, সমুদ্রের ধারে তোমার বাড়ি নয়।
ইয়ার হোসেন বললে, ব্যাপার কি? আমি তোমাদের কথা বুঝতে পারছি না। সনৎ বললে, জেনোফন বলে একজন প্রাচীন যুগের গ্রিক লেখক, নিজেও তিনি একজন সৈনিক, পারস্য দেশের অভিযান শেষ করে ফিরবার সমস্ত দুঃখ কষ্টটা 10 সহস্রের প্রত্যাবর্তন বলে একখানা বইয়ে লিখে রেখে গেছেন, তাই ও বলছে। ইয়ার হোসেন তাচ্ছিল্যের সুরে বললে, ও। জামাতুল্লাহ বললে, আমার একটা পরামর্শ শোনো, কম্পাসের দিক ঠিক করে চলো, এবার উত্তর মুখে যাই, ওদিকটা দেখে আসা যাক। সূর্যের মুখ না দেখে সকলেরই প্রাণ হাঁপিয়ে উঠেছিল। ওরা প্রথম দিনেই সমুদ্রের বালির উপর অনেকগুলো বড় বড় কচ্ছপ দেখতে পেলে। ইয়ার হোসেনের একজন অনুচর ছুটে গিয়ে একটাকে উল্টে চিৎ করে দিল। বাকিগুলো তাড়াতাড়ি গিয়ে সমুদ্রে ঢুকে পড়ল। মালয় দেশীয় দায়ের সাহায্যে কচ্ছপটাকে কাটা হলো। মাংসটা আলাদা করে রান্না করে সকলে পরম তৃপ্তির সঙ্গে আহার করলে। ভাগ করার অর্থ এই যে ইয়ার হোসেনের দল ও জামাতুল্লার রান্না হতো আলাদা। সুশীল ও সনতের আলাদা রান্না সনত নিজেই করত। একদিন সমুদ্রের ধারে বালির উপরে কি একটা জানোয়ার দেখে সনত ছুটে এসে সবাইকে খবর দিল। সকলে গিয়ে দেখলে প্রকাণ্ড বড় শুয়োরের মতো একটা জানোয়ার বালির উপর চুপ করে শুয়ে, তার থ্যাবড়া নাকের নিচে বড় বড় গোঁপ, মুখের দুদিকে দুটো বড় বড় দাঁত। ইয়ার হোসেন বললে, এক ধরনের শিল, সিঙ্গাপুরের সমুদ্রে মাঝে মাঝে দেখতে পাওয়া যায় বটে। শিলের মূল্যবান চামড়ার লোভে সনত ওকে গুলি করতে উদ্যত হলো। ইয়ার হোসেন নিষেধ করে বললে, ওটা মেরো না, ও শিলকে বলে শিল আয়ন, ও মারলে অলক্ষণ হয়। পরদিন তাঁবু তুলে সকলে উত্তর দিকের জঙ্গল ভেদ করে রওনা হলো। উত্তর দিকের জঙ্গলে সমুদ্রের ধার দিয়ে অনেকটা গেল ওরা। এক গাছ থেকে আরেক গাছে বড় বড় পুষ্পিত লতা সারা বন সুগন্ধে আমোদ করে ঝুলে পড়েছে। সুবৃহৎ লতা যেন অজগর সাপের নাক পাশে মহিরুহকে আলিঙ্গনাবদ্ধ করেছে রাশি রাশি বিচিত্র অর্কিড। বিচিত্র ও উজ্জ্বল বর্ণের পাখির দল ডালে ডালে, অদ্ভুত সৌন্দর্য বনের। সুশীল বললে, মিস্টার হোসেন, ও কি লতা জানেন? যেমন সুন্দর ফুল, লতা দেখা যাচ্ছে না ফুলের ভারে, গন্ধও অদ্ভুত। ইয়ার হোসেন লতার নাম জানে না, তবে বললে সিঙ্গাপুরে বোটানিক্যাল গার্ডেনে ওরকম লতা সে দেখেছে। সারা দ্বীপে গভীর বন, বনের ভেতর দিয়ে যাওয়া কঠিন ও অনবরত গাছপালা কেটে যেতে হয় পথ করবার জন্যে। কাজেই ওরা সমুদ্রের ধার বেয়ে চলছিল। এক জায়গায় একটা নদী এসে সমুদ্রে পড়েছে বনের মধ্যে দিয়ে। নদী পার হয়ে যাওয়া কষ্টকর বলে বাধ্য হয়ে বনের মধ্যে ঢুকে পড়ল। নদী সরু হবার নাম নেই। অনেক দূরে বনের মধ্যে ঢুকে এখনো নদী বেশ গভীর। সুশীল বললে, ওহে, নদীটা আমাদের দেশের বড় একটা খালের মতো দেখছি। এ দ্বীপে এত বড় নদী আসছে কোথা থেকে? তেমন বড় পাহাড় কোথায়? নিশ্চয়ই বড় পাহাড় আছে বনের মধ্যে, সেই দিকেই তো যাচ্ছি, দেখা যাক। আরও আধ ঘন্টা সকলে মিলে গভীর জনহীন বনের মধ্যে দিয়ে চলল। বনের রাজ্য বটে এটা। সত্যিকার বন কাকে বলে এতদিন পরে প্রত্যক্ষ করল সুশীল সনৎ। হঠাৎ এক জায়গায় একটা নাগকেশর গাছ দেখে সুশীল বলে উঠল, এই দেখো একটা আশ্চর্য জিনিস। এই গাছ কোথাও এদিকে দেখা যায় না, নিশ্চয়ই ভারতবর্ষ থেকে আমদানি এই গাছটা। খুঁজতে খুঁজতে আশেপাশে আরও কয়েকটা নাগকেশর গাছ পাওয়া গেল। এই গভীর বনের মধ্যে নাগকেশর গাছ থাকার মানেই হচ্ছে এখানে কোনো ভারতীয় উপনিবেশের অস্তিত্ব ছিল পুরাকালে। সনৎ বললে, কিন্তু এ গাছ তো পুরনো না, দেখেই মনে হচ্ছে
800-900 বছরের নাগকেশর গাছ কি বাঁচে? তা নয়, ঔপনিবেশিক ভারতীয়দের নিজেদের হাতে পোঁতা গাছের চারা এগুলো। বড় গাছগুলোর থেকে বীজ পড়ে পড়ে এগুলো জন্মেছে। এ গাছ অধস্তন চতুর্থ বা পঞ্চম পুরুষ। সেদিনই সন্ধ্যার কিছু পূর্বে সনৎ বনের মধ্যে এক জায়গায় একটা কৃষ্ণপ্রস্তর মূর্তি দেখে চিৎকার করে সবাইকে এসে খবর দিলে। ওরা ছুটতে ছুটতে গিয়ে দেখলে গভীর জঙ্গলের লতাপাতার মধ্যে একটা ভাঙা পাষাণ মূর্তি। মূর্তির মুন্ডু নেই, তবে হাত পা দেখে মনে হয় শিব মূর্তি ছিল সেটা। দুহাত উঁচু প্রস্তর বেদির উপর মূর্তিটা বসানো, এক হাতে বড়াভাই, অন্য হাতে ডমরু, গলায় অক্ষমালা। এত দূর দেশে এসে ভারতীয় সংস্কৃতির এই চিহ্ন দেখে সুশীল ও সনৎ বিস্ময়ে ও আনন্দে অভিভূত হয়ে পড়ল। সেখান থেকে যেন সরে যেতে পারে না। এই দুস্তর সমুদ্রে পাড়ি দিয়ে তাদের পূর্বপুরুষেরা হিন্দু ধর্মের বাণী বহন করে এনেছিল একদিন এদেশে। সুলু সমুদ্রের ওই ডুবো পাহাড় অতিক্রম করতে চীনা জাংপালা যে কৌশল দেখালে, এই কম্পাস ও ব্যারোমিটারের যুগের বহু আগে তাদের পূর্বপুরুষেরা সে কৌশল যদি না দেখাতেন, তবে নিশ্চয়ই এ দ্বীপে পদার্পণ তাদের পক্ষে সম্ভব হতো না। মনে মনে সুশীল তাঁদের প্রণতি জানালে। নমো নমঃ দিগ্বিজয়ী পূর্বপুরুষগণ, আশীর্বাদ করো। যে বল ও তেজ তোমাদের বাহুতে, যে দুর্ধর্ষ অনমনীয়তা ছিল তোমাদের মনে, আজ তোমার অধঃপতিত দুর্বল উত্তর পুরুষেরা যেন সেই বল ও তেজের আদর্শে আবার নিজেদের গড়ে তুলতে পারে, তুলে ধরতে পারে ভারতের নাম বিশ্বের দরবারে। জামাতুল্লাহ ও ইয়ার হোসেনও চমৎকৃত হলো। এ বনেও একদিন মানুষ ছিল তাহলে। এই যে গভীর বন আজ শুধু অজগর আর ওরাং ওটাংয়ের বিচরণ ক্ষেত্র, এখানে একদিন সভ্য মানুষের পদধ্বনি ধ্বনিত হয়েছে, মন্দির গড়েছে, মূর্তি প্রতিষ্ঠা করেছে। এটা সকলের চেয়ে আশ্চর্যের ব্যাপার বলে মনে হলো ওদের কাছে। জামাতুল্লাহকে সুশীল বললে, কেমন, এসব দেখেছিলে বলে মনে হয়? এসব দেখিনি, তবে এতে বোঝা যাচ্ছে মানুষের বাসের নিকট এসে পড়েছি। সে জায়গাটা কেমন? সে একটা শহর বাবুজি, তার বাইরে পাঁচিল ছিল এক সময়ে, এখন পড়ে গিয়েছে। কম্পাস দেখে দিক ঠিক করেছিলে? ল্যাটিটিউড লঙ্গিটিউড ঠিক করেছিলে? না বাবুজি, ওসব কিছু করিনি, কম্পাস ছিল না। সকলের মনে আশার সঞ্চার হলো যে এবার নিশ্চয়ই সে প্রাচীন নগরীর ধ্বংসাবশেষের কাছাকাছি আসা গিয়েছে। কিন্তু তারপর 3 দিন কেটে গেল, 4 দিন গেল, 5 দিন গেল, আবার সামনে সমুদ্রের তীর, আবার সুনীল সুলুসি। নগর কোথায়, কোথায় বা কি? একখানা ইট বা পাথর জঙ্গলের মধ্যে কোথাও কারো চোখে পড়ল না। আর আবার হতাশ হয়ে পড়ল সকলে। জামাতুল্লাহকে ইয়ার হোসেন বললে, জামাতুল্লাহ সাহেব, স্বপ্ন দেখেনি তো হিন্দু মন্দিরের আর শহরের? জামাতুল্লাহ গেল রেগে। ইয়ার হোসেনের অনুচরেরা নিজেদের মধ্যে কি বিড়বিড় করে বকতে লাগলো। সুশীল সনৎ ও জামাতুল্লাহকে গোপনে ডেকে বললে, ইয়ার হোসেনের ওই লোকগুলোকে সামলানো কঠিন হয়ে পড়বে যদি কিছু চিহ্ন না পাওয়া যায়। দেখছি ওগুলো ভারী বদমাইশ। জামাতুল্লাহ বললে, ভাববেন না বাবুজি, আমি ছুরি চালাবো, আপনাদের জন্য প্রাণ দেব। ওরা কি করবে? কাঠের ভেলা তৈরি করে সুলু সমুদ্র পাড়ি দিয়ে নিয়ে যাব। ওই হলদে মুখ চীনে জাংপালা বড় বাহাদুরি করে গেল আপনাদের কাছে, দেখব ও কত বাহাদুর। একদিন সন্ধ্যার ঘণ্টাখানেক আগে সুশীল বনের পাখি শিকার করতে বেরুলো বন্দুক নিয়ে। কিছু দূর জঙ্গলের মধ্যে গিয়ে সে অস্পষ্ট গোধূলির আলোয় দূর থেকে একটা লম্বা পাহাড় মতো দেখতে পেলে। আরও কাছে গিয়ে সে দেখলে পাহাড় ও তার মধ্যে একটা খাল, তাতে জল আছে, গভীর খাল, জলে পদ্ম ফুল ফুটে আছে। ভালো করে চেয়ে দেখে বুঝলে সে ওপারে ওটা পাহাড় নয়, একটা উঁচু পাঁচিল হতে পারে ওটা।
খাল নয়, মানুষের হাতে কাটা পরিখা হয়তো। পাঁচিলের ওপর বড় বড় গাছ গজিয়েছে, মোটা মোটা শেকড় পাঁচিলের গা বেয়ে নেমে এসেছে মাটিতে। ডালপালার ফাঁক দিয়ে জায়গায় জায়গায় পাঁচিলের গায়ে বড় বড় পাথরের চাঁইগুলো দেখা যাচ্ছে। সুশীল আনন্দে ও বিস্ময়ে অবাক হয়ে গেল। এই তবে সেই প্রাচীন নগরীর প্রাচীর ও পরিখা? এ বিষয়ে ভুল থাকতে পারে না, তবে হয়তো সে উল্টো দিক থেকে এটাকে দেখছে। নগরীর সিংহদ্বার অন্যদিকে কোথাও আছে। সে যখন সকলকে গিয়ে খবর দিল, তখন সন্ধ্যার অন্ধকার সমগ্র বনভূমিকে আচ্ছন্ন করেছে। ইতিমধ্যেই ওরাংওটাং ও শৃগালের ডাক শোনা যাচ্ছে। দু একটা নিশাচর পাখি ছাড়া অন্য পাখির কুজন থেমে গেছে। ডালপালার ফাঁকে ঊর্ধ্বে কৃষ্ণ আকাশে নক্ষত্রাদি দেখা যাচ্ছে। ইয়ার হোসেন বারণ করলে, এখন না, এ রাত্রিকালে তাঁবু ছেড়ে কোথাও যেও না, কাল সকালে দেখা যাবে। সুশীলের আনা পাখি দিয়ে তাঁবুতে ভোজ হলো রাত্রে। জামাতুল্লাহ বললে, পাঁচিল যখন বেরিয়েছে তখন আমায় মিথ্যেবাদী বলে বদনাম আর কেউ দিতে পারবে না। পরদিন সকালে গিয়ে দেখলে সত্যই বিরাট প্রাচীর ও পরিখার অস্তিত্ব। সেখানে কোনো প্রাচীন নগরীর অস্তিত্বের নিদর্শনস্বরূপ বিরাজমান। পরিখার জলে পদ্মফুল দেখে সুশীল ও সনত ভাবলে, ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির প্রতীক যেন ওই ফুল। 800 বছর আগে যে হিন্দু ঔপনিবেশিকগণ প্রথম পদ্মফুল এনে দুর্গ পরিখার জলে পুঁতে দেয়, তারা আজ কোথায়? কিন্তু জলে একবার শিকড় গেড়ে যে পদ্মলতা বেঁচে উঠেছিল, সে বংশানুক্রমে আজও অক্ষয় হয়ে বিরাজ করছে এই গভীর অরণ্যের মধ্যে। ইয়ার হোসেনের আদেশে তার দুজন অনুচর জল মেপে দেখলে এখানে পার হওয়া অসম্ভব। পরিখার জল বেশ গভীর। পরিখার এক বাহু ধরে একদল ও অন্যদিকে অন্য বাহুর সন্ধানে অন্য দল বার হলো। শেষের দলে গেল সুশীল। উত্তর থেকে দক্ষিণে লম্বা প্রাচীর পরিখার উত্তর দিকে 1/2 মাইল ঢাকা। ওদের দল সবিস্ময়ে দেখলে প্রাচীরের এক স্থান ভগ্ন, মাঝখান দিয়ে বেশ একটা রাস্তা যেন ছিল সুপ্রাচীনকালে। এখনও বেশি ঘন বন। দেখে মনে হয় শত্রু দ্বারা দুর্গ বা নগর প্রাচীর হয়তো এখানে ভগ্ন হয়ে থাকবে, নতুবা এর অন্য কোনো কারণ নির্দেশ করা যায় না। দেখা গেল পরিখার সেইখানে প্রাচীনকালে বোধহয় কাঠের সেতু ছিল, এখন সেটা ভেঙে জলে। জলের গভীরতা সেখানে কম, কাঠের সেতু প্রথমে দেখা যায়নি। ইয়ার হোসেনের জনৈক অনুচর প্রথমে জলের ধারে একটা শেকল দেখতে পায়। শেকলটা টেনে জলের মধ্যে থেকে একখণ্ড লোহার পাত বেরুলো। আন্দাজ করা কঠিন নয় যে এই লোহার পাত কাঠের চওড়া তক্তার গায়ে লাগানো ছিল। অনুমানটুকু ছাড়া কাঠের সেতুর অস্তিত্বের জন্য কোনো নিদর্শন এতকাল পরে কিভাবে পাওয়া সম্ভব হতে পারে? ইয়ার হোসেন বললে, এখান দিয়ে পার হওয়া যাক, জল গভীর হবে না। সুশীল সামান্য একটু আপত্তি করলে, অথচ কেন যে করলে তা সে নিজেই জানে না। প্রথমে নামলে ইয়ার হোসেন নিজে, তার পেছনে নামলো সুশীল। হাত 3-4 মাত্র জলে যখন ওরা গিয়েছে, তখন ওরা দেখলে সামনের জলের যা গভীরতা, তাতে আর অগ্রসর হওয়া যাবে না। ঠিক সেই সময় ওদের নিকট থেকে হাত 5-6 দূরে ইয়ার হোসেনের একজন অনুচর যে শিকল টেনে তুলেছিল জল থেকে, সে নামলো। উদ্দেশ্য, ওদের পাশাপাশি সেও পরিখা পার হবে। কিন্তু পরক্ষণেই এক ভয়াবহ কাণ্ড ঘটল। শেষ হলো আজকের পর্ব। পরবর্তী পর্ব পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।